আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের 93 পৃষ্ঠার কবিতা পড়ি 2। চলো আমরা দেখে নেই। জসীমউদ্দীন পল্লীকবি নামে পরিচিত। পল্লীকবি জীবনের প্রকৃতি নিয়ে আসেন এবং কবিতা লিখেছেন। নকশিকাঁথার মাঠ তার লেখা একটি বিখ্যাত বই। নিচের কবিতাটি হাসু নামের কবিতা বই থেকে নেওয়া হয়েছে। আমার বাড়ি কবিতাটি হাসু নামের বই থেকে নেওয়া হয়েছে। জসীমউদ্দীন হচ্ছে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলে 1903 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাহলে জসীমউদ্দীন 1903 সালে মামা বাড়িতে তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হচ্ছে পিতার বাড়ি হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুর। তিনি মৃত্যুবরণ করেন 1976 সালে 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তারপর আমরা দেখে নেই। কবিতাটি নীরবে পড়ো, পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো। তারপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সবরে আবৃত্তি করো। আমার বাড়ি। জসীমউদ্দীন। আমার বাড়ি যেও ভ্রমর, বসতে দেব পীরে। এখানে কবি বলতে চেয়েছেন ভ্রমরকে যে আমার বাড়ি যেও, আমি বসতে দেব ফিরে। পীরে হচ্ছে এক ধরনের কাঠের তৈরি ছোট আসন। এটা হচ্ছে গ্রামে দেখা যায়। জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। জলপান যে মানে হালকা নাস্তা করতে দেবে শালি ধানের চিড়ে দিয়ে। চিড়ে হচ্ছে সাধারণত ধান দিয়ে তৈরি করা হয়। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই। এখানে কবি হচ্ছে শালি ধানের ভ্রমরকে হচ্ছে শালি ধানের চিড়ে দেবে আর বিন্নি ধানের খই দেবে। বাড়ির গাছে কবরি কলা, গামছা বাঁধা দই। বাড়ির গাছে কবরি কলা হচ্ছে দেশীয় জাতীয় কলা, আর গামছা বাঁধা দই হচ্ছে মানে জমাট বাঁধানো দই ভ্রমরকে খেতে দেবে। আম কাঁঠালের বনের ধারে শুয়ে আঁচল পাতি। আম কাঁঠালের বনের ধারে হচ্ছে ভ্রমরকে শুতে দেবে তার আঁচল পেতে। আঁচল হচ্ছে যে শাড়ির শেষ অংশ বা হচ্ছে যে অংশটা আমরা মাথায় দেয় সে অংশকে শাড়ির আঁচল বলে। তো ওইটা পেতে হচ্ছে ভ্রমরকে ঘুমাতে বলছে। গাছের শাখায় দুলিয়ে বাতাস করব সারা রাতি। গাছের শাখা দুলিয়ে মানে শাখা হচ্ছে গাছের ডালপালা দুলিয়ে ভ্রমরকে সারা রাত বাতাস করবে। গাই দহনের শব্দ শুনে জেগো সকালবেলা। এখানে গাই দহন হচ্ছে গাই মানে গরুর দুধ দোহার শব্দ শুনে ভ্রমরকে সকালবেলায় জাগতে বলছে। সারাটা দিন তোমার লয়া করব আমি খেলা। কবি এখানে সারাটি লয়ে মনে হচ্ছে নিয়ে, ভ্রমরকে নিয়ে সারাদিন খেলা করবে। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি। কবির বাড়ি হচ্ছে ডালিম গাছ আছে, সেই ডালিম গাছে ফুল ফোটে এবং হচ্ছে এই ফোটাকে হচ্ছে হাসির হিসাবে ব্যবহার করেছে। কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি। কাজলা দিঘি হচ্ছে কালো, যে দিঘির পানির রং হচ্ছে সাধারণত কালো রঙের হয়, কালো কালারের দেখা যায় তাকে হচ্ছে কাজলা দিঘি বলে। আর কাজল হচ্ছে কালো, তা কাজলা দিঘির কালো জলে হাঁসগুলো যায় হচ্ছে ভেসে যায়। আমার বাড়ি যেও ভ্রমর এই পথ বরাবর পথ মানে কবি হচ্ছে ভ্রমরের পথ দেখা দিচ্ছে যে এই বরাবর পথে হচ্ছে কবির বাড়ি যেতে বলছে। ময়ূরী ফুলের গন্ধ শুকে থামে তব রথ। ময়ূরী ফুল মানে এক ধরনের ফুল, এটা হচ্ছে সাধারণত যারা পান খায় তাদের তামাকের সঙ্গে হচ্ছে এই ময়ূরীটা ব্যবহার করা। এই ময়ূরী ফুল হচ্ছে কবির বাড়ির পথ দিয়ে সারি দিয়ে লাগানো। তো ওর গন্ধ শুকে তবহত্ত হচ্ছে তোমার রথ মানে এক ধরনের বাহন। তো কবি হচ্ছে ভ্রমরের বলতেছে যে ময়ূরী ফুলের গন্ধ শুকে তোমার রথ থামিও। এবার আমরা পরের পৃষ্ঠার শব্দার্থগুলো দেখে নিই। আঁচল মানে শাড়ির শেষ ভাগ। কবরি কলা দেশি জাতির কলা। কাজলা দিঘি যে দিঘির পানি দেখতে কালো মনে হয়। গাই দহন দুধ দোহানো।
গামছা পাতা দই অত জমাট দই, জলপান অত হালকা নাস্তা, তব তো তোমার পীরে অত কাঠের তৈরি ছোট ও নিচু আসন, ভিন্নি ধান মানে ধানের নাম, ভোমর অত ভোমর, মধুপায়ী এক ধরনের পোকা, মৌরি ফুল অত ফুলের নাম, রথ অত এক ধরনের বাহন, শালিধান অত ধানের নাম। কবিতা বুঝে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। আমার বাড়ি কবিতায় কি বলা হয়েছে তা দলে আলোচনা করো, বোঝার চেষ্টা করো, কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগের দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নিই। জসীমউদ্দীন কি নামে পরিচিত? জসীমউদ্দীন পল্লী কবি নামে পরিচিত। জসীমউদ্দীন কি নিয়ে কবিতা রচনা করেন? জসীমউদ্দীন পল্লী জীবন ও প্রকৃতি নিয়ে জসীমউদ্দীন অনেক কবিতা লিখেছেন। হাসু কবিতার বইটি কার লেখা? হাসু কবিতার বইটি হচ্ছে পল্লী কবি জসীমউদ্দীনের লেখা। আমার বাড়ি কবিতাটি জসীমউদ্দীন কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? আমার বাড়ি কবিতাটি জসীমউদ্দীনের হাসু নামক কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবি ভ্রমরকে কোথায় যেতে বলেছেন? কবি ভ্রমরকে তার বাড়িতে যেতে বলেছেন। বাড়িতে গেলে কবি ভ্রমরকে কিসে বসতে দেবেন? পিঁড়িতে। শালিধানের চিড়ে আর বিন্নি ধানের খই দিয়ে কবি কি করবেন? শালিধানের চিড়ে এবং বিন্নি ধানের খই দিয়ে কবি ভ্রমরকে জল পান করতে দেবেন। কবির বাড়ি গাছের কলার নাম কি? কবির বাড়ির গাছের কলার নাম হচ্ছে কবরি কলা। গামছা পাতা দই মানে কি? গামছা পাতা দই মানে জমাট বাঁধা দই। কবি ভ্রমরকে কোথায় আঁচল পেতে শুতে বলেছেন? কবি ভ্রমরকে আম কাঁঠাল বনের ধারে আঁচল পেতে শুতে বলেছেন। কবি কি দুলিয়ে সারা রাত বাতাস করবেন? কবি হচ্ছে শাখা দুলিয়ে সারা রাত বাতাস করবেন। গাছের শাখা দুলিয়ে সারা রাত বাতাস করবেন। কবি কিসের শব্দ শুনে ভ্রমরকে ঘুম থেকে জেগে উঠতে বলেছেন? কবি গরুর দুধের দোয়ানের শব্দ শুনে ভ্রমরকে ঘুম থেকে জেগে উঠতে বলেছেন। কবি কাকে নিয়ে সারাদিন খেলা করার কথা বলেছেন? কবি ভ্রমরকে নিয়ে সারাদিন খেলা করার কথা বলেছেন। কার বাড়ি ডালিম গাছের ডালিম ফুলের হাসি? কবির বাড়ি ডালিম গাছের ডালিম ফুলের হাসি। হাঁসগুলো কোথায় ভেসে বেড়ায়? হাঁসগুলো কাজলা দিঘির জলে ভেসে বেড়ায়। কবি ভ্রমরকে কোন ফুলের গন্ধ শুকে রথ থামাতে বলেছেন? ময়ূরী ফুলের। যে দিঘির পানিতে দেখতে কালো মনে হয় তাকে কি বলে? কাজলা দিঘি বলে। জলপান অর্থ কি? হালকা নাস্তা। কাঠের তৈরি ছোট নিচু আসনকে কি বলে? পিঁড়ে। বিন্নি শালি এগুলো কিসের নাম? এগুলো হচ্ছে ধানের নাম। এবার আমরা পরের অংশটি লিখে নিই। বুঝে লিখি। আমার বাড়ি কবিতা পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। আমার বাড়ি কবিতা প্রিয়জনকে কবি নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছেন। কবিতাকে নানা যত্ন অতি এবং আদর সমাদর করবেন। কবিতাকে শালিধানের চিড়ে বিন্নি ধানের খই, বাড়ির কাছে কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করবেন। প্রকৃতির সন্নির মধ্যে কেমন করে অতিথি প্রাণ জুড়াবে তার বর্ণনা দিয়েছেন কবি। এছাড়াও কবি বন্ধুকে নিজ বাড়ির পথও বাতলে দিয়েছেন। কোন পথে তার বাড়ি যেতে হবে? কবি কিভাবে বাড়ি চিনতে হবে তা বলে দিয়েছেন। কবিতায় প্রিয়জনের প্রতি ভালোবাসার মনোভাব ও অতিথি সৎকারে বাঙালির জীবনে সৌজন্য ফুটে উঠেছে। এবার 95 পৃষ্ঠার ছকটি দেখে নেই। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। আমার বাড়ি একটি জীবন ঘনিষ্ঠ কবিতা। গ্রাম বাংলার চিরায়ত অতিথি পরায়ণতা এই কবিতায় অসাধারণভাবে চিত্রিত হয়েছে। উনুনের পাশে পিঁড়িতে বসে খাওয়া বাংলার বহু বছরের ঐতিহ্য। সকালের নাস্তা হিসেবে আমরা খই, চিড়া, মুড়ি খাই।
নিজের জমি থেকে আসা শালি ধান দিয়ে ঘরে তৈরি ঢেঁকি চাটার চিড়ার তুলনা হয় না। বর্ষার আসার আগে যখন মাঠে কোনো কাজ থাকে না, তখন মা চাচিরা সারাদিন বসে বসে বিভিন্ন ধানের মুড়ি ভাজে। হাতের তৈরি সেই মুড়ি সে কি স্বাদ! গাছের ভেজালমুক্ত পাকা কলা এবং পোষা গরুর নির্জন দুধের দই একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে দীর্ঘদিন। আম কাঁঠালের ঘন ছায়ায় শীতল পাটি বিছিয়ে শুয়ে পড়লেন, স্নিগ্ধ বাতাসে দেহ মন জুড়িয়ে যায়, সুনিদ্রা হয়। সকালে ঝিরিঝিরি বাতাসে বহু বছরের হাম্বা ডাকের সময়, বাছুরের হাম্বা ডাকের সময় দুধ দহনের আওয়াজে ঘুম ভেঙে যায়। গ্রামের ছেলেমেয়েরা সারাদিন খেলাধুলায় মেতে থাকে। আমাদের বাড়ির আশেপাশে অসংখ্য গাছগাছালি প্রকৃতির শোভা বর্ধন করে। দিঘির কালো জলে হাঁস ভেসে বেড়া সৌন্দর্যের মাঝে নতুন মাত্রা যোগ করে। এসবই কবিতায় বর্ণিত আমাদের প্রকৃতির অংশ। এগুলো আমাদের জীবনের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে। এবার আমরা ৯৬ পৃষ্ঠাটি দেখে নিই। কবিতায় শব্দের পরিবর্তন। কবিতা অনেক সময় শব্দ ও চেহারার কিছু পরিবর্তন হয়। ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন। আমার বাড়ি কবিতা থেকে এমন কিছু শব্দ তালিকা দেওয়া হলো। কবিতার ব্যবহৃত শব্দের পরিমিত রূপ: যাইও অর্থ যেও, ভ্রমর অর্থ ভ্রমর, পিড়ে অর্থ পিড়ি, চিড়ে অর্থ চিড়া, শুয়ো অর্থ শুয়ে থাকা, পাতি অর্থ পেতে, শব্দ শুনি অর্থ শব্দ শুনে, লয়ে অর্থ নিয়ে, ভাসি অর্থ ভেসে, তব অর্থ তোমার। চলো এই নমুনা ছকের উত্তরটি দেখে নেই। চলো এটার উত্তর দেওয়া আছে, এখানে কোনো উত্তর দেওয়া নেই। কবিতাকে গদ্যে রূপান্তর। কবিতার যে বর্ণনা থাকে তাকে গদ্যে রূপান্তর করা যায়। আমার বাড়ি কবিতা থেকে এরকম একটি বিবরণ তৈরি করা হলো। বন্ধু, তুমি আমার বাড়িতে বেড়াতে এসো। বসার জন্য তোমাকে পিঁড়ি পেতে দেব। নাস্তা হিসেবে শালি ধানের চিড়া এবং বিনে ধানের খই দেব। সাথে দেব কবরি কলা আর গামছা বাঁধা দই। আম কাঁঠাল ঘেরা গাছের ছায়ায় আঁচল পেতে শুয়ে থেকো। গাছের শাখা দুলিয়ে তোমাকে বাতাস করব। সকালবেলায় তোমার ঘুম ভাঙানোর জন্য গরু দোয়ানের শব্দ শুনি। সারাদিন আমি তোমার সঙ্গে খেলা করব। আমার বাড়ির ডালিম গাছের ডালিম ফুল ফোটে। কাজলা দিঘির জলে হাঁস সাঁতার কাটে। আমার বাড়ি যাওয়ার সোজা রাস্তা আছে, সেখানে ময়ূরী ফুল ফোটে। সেখানে গিয়ে তোমার গাড়ি থামিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।